যেহেতু আরএসএস থেকে বেশি ভারতীয় জনতা পার্টি সম্পর্কে লোকের আগ্রহ বেশি থাকারই কথা, তারা প্রত্যক্ষভাবে বিজেপি সংস্পর্শে মানুষ আসে। উত্তরপ্রদেশে তুমি বললে যে দুটো মুখ শুকিয়ে যাচ্ছে আরএসএস এর উত্থানের ফলে, সে দুটো মুখ হচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহ। যে মুখটা উল্লসিত হয়ে উঠছে বলে অনেকেই মনে করছেন, যে মুখটা ফুলে উঠছে, আনন্দে উদ্ভাসিত হয়ে উঠছে, সেটা হচ্ছে যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশে শুধু ডিসেম্বর মাসে হিসেব অন্তত 1.5 ডজন জায়গায়, 15 থেকে 20টা জায়গায় মন্দির আবিষ্কার করা হয়েছে। একদম, তুমিও দিল্লিতে কাজ করেছো, আমিও কাজ করেছি, আমরা ট্রাভেল করেছি উত্তরপ্রদেশে। গাজিয়াবাদ, দিল্লির লাগোয়া গাজিয়াবাদ থেকে শুরু করে একদম বিহারের লাগোয়া জৌনপুর পর্যন্ত বিভিন্ন জায়গায়, আমেথি, ফারুকাবাদ, শাহজাহাবাদ, লখনৌ বিধানসভার কাছে, সব জায়গায় মন্দির আবিষ্কার হচ্ছে বিভিন্ন ধর্মস্থানের নিচে। এবং কোথাও কোথাও আদালতে যাওয়া হচ্ছে। আদালতে গেলে সম্ভলে আমরা দেখেছি, যখন সম্ভলে আদালতে যাওয়া হলো, আদালত বললো যে এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অনুসন্ধান করতে পারে, এক্সকাভেশন করতে পারে। সেদিন বিকেলে তারা খুন্তি কোদাল নিয়ে চলে গেল, যেটা বছরের পর বছর লাগে এএসআই কে করো, সত্যিকারে মুভমেন্টকে, সত্যিকারে বড় স্ট্রাকচারকে এক্সকাভেট প্রয়োজন হলে। সম্ভলে এটা হলো, যেখানে তার দরকার নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারই হয়, সেখানে কিন্তু নানা জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, তুমিও খুব ভালো করে জানো, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে নিচু তলার প্রশাসকরা, এসডিও লেভেলের প্রশাসকরা, তারা বলছে বা একটা ভালো একটা মন্দির আবিষ্কার হয়েছে, আমরা এটাকে করব, রক্ষণাবেক্ষণ করব। এই যে প্রবণতা এবং যোগী আদিত্যনাথের যে বিবৃতি, তিনি কিন্তু ওই অর্গানাইজারের কথাই বলছেন, পাঞ্চজন্যের কথা বলছেন না। তাহলে কি এটা ধরতে হবে যে বিজেপি দু রকমের পলিটিক্স খেলে যাচ্ছে, একটা নরেন্দ্র মোদী অমিত শাহ জাতীয় পলিটিক্স, আরেকটা যোগী আদিত্যনাথ জাতীয় পলিটিক্স, একটা লিবারাল বা আরএসএস এর দিক থেকে দেখলে একটা লিবারাল হওয়ার পলিটিক্স, আর একটা হচ্ছে মন্দির আবিষ্কারের পলিটিক্স, যেটা লোকে খায় যাতে রাজনৈতিক সুবিধা হবে, যাতে ক্ষমতা দখল করা যায়, এরকম তো আমি মনে করতেই পারি। নির্মল, আচ্ছা একটু বলি তোমাকে, 21টা জায়গায় নয়, মোট 52টা জায়গায় এটা চলছে। আমি শুধু ডিসেম্বর মাসের কথা বলছি, উত্তরপ্রদেশের কথা বলছি। ডিসেম্বর অবধি 52টা জায়গা, টোটাল 52 প্লেসেস। এবং সেখানে মসজিদ, মানে ওই মন্দির পাওয়া গেছে, এই এরকম ভাবে 52টা জায়গা আইডেন্টিফাই করা। তুমি খুব ভালো করে জানো যে আরএসএস এর, অনেকে এটা জানে না, তো দর্শকদের জন্য জানাচ্ছি, আরএসএস দুটো জিনিস পছন্দ করে না। আমি আরএসএস কে যতটুকু ফলো করেছি, একটা হচ্ছে ফেস, কোনো আইডেন্টিটি পলিটিক্স, আর দ্বিতীয় হচ্ছে যে কোনো রকম সে অর্থে অপ্রয়োজনীয় হার্ডলাইন। কারণ আরএসএস সবসময় মনে করে ইট কুড বি ইনওয়ার্ডলি আ পলিটিক্যাল বডি বাট নট আ পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, সুতরাং পলিটিক্যাল বডি হিসেবে তার কিছু রেসপন্সিবিলিটিস থাকে। আর একটা জিনিস যেটা পছন্দ করে না আরএসএস, সেটা হচ্ছে কোনো মুখ সামনে নিয়ে আসা। যদি মুখ সামনে আসে, আরএসএস এর যে কজন সরসঙ্গ চালক হয়েছে, কোনোদিন কেউ কোনো মুখ হয়ে আসেনি, এবং তারা যে হচ্ছেন এটা একেবারে মানে কেউ প্রায় জানতেই পারত না। এবার নরেন্দ্র মোদী এই মুখ হয়েছে, অমিত শাহ তার ফলোয়ার হয়েছে, ইদানিং আরএসএস এর গোদের ওপর বিষ পড়া হয়েছে এই যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ ইজ নট অ্যান আরএসএস ম্যান। যোগী আদিত্যনাথ শত রিকোয়েস্ট করার পরেও, কেশব মৌর্যর বাড়িতে মিটিং হওয়ার পরেও আরএসএস 2024-এর নির্বাচনে উত্তরপ্রদেশে নামেনি। যোগী আদিত্যনাথের 51 জন ক্যান্ডিডেটকে, প্রপোজ ক্যান্ডিডেটকে সরিয়ে অমিত শাহরা নিজেদের ক্যান্ডিডেট দিয়েছে, আরএসএস তাতেও নামেনি। অথচ 9টা সিট বার করার জন্য, যে 9টা সিটের মধ্যে 7টাই ছিল সমাজবাদী পার্টি এবং বিরোধী পার্টিতে হাতে, সবকটাই বার করে নিয়ে চলে গেল, যেহেতু আরএসএস নামলো। আরএসএস এই 9টা সিট কোথায়? উত্তরপ্রদেশে? হ্যাঁ, উত্তরপ্রদেশ, যেখানে বাই ইলেকশন গুলো হলো কিছুদিন আগে, বাই ইলেকশন সবকটাই জিতলো। এবং 63,000 মিটিং করলো আরএসএস ছোট ছোট জায়গায়, 63,000 মিটিংস ইন মহারাষ্ট্র, যার ফলে
যেখানে প্রায় 200টা সিট হেরে গেছিল বিধানসভার নিরিখে লোকসভায়, সেইখানে তারা 233টা সিট বার করে নিয়ে চলে গেল 280টার মধ্যে। সুতরাং আরএসএস এর বক্তব্য হচ্ছে, আমি কাউকে সামনে আনবো না, সময় প্রয়োজন তাকে সামনে নিয়ে আসবে, আমি কোনো ফেস দেবো না। নরেন্দ্র মোদীকে অর্গানাইজার ফেস হিসেবে অ্যানাউন্স করাতে গোটা বোর্ডটাকে খারিজ করে দিয়েছিল। কেউ জানতো না সুষমা স্বরাজ হতে পারতেন, শিবরাজ সিং চৌহান হতে পারতেন, নীতিন গাডকারি হতে পারতেন, রাজনাথ সিং হতে পারতেন। আমার কিন্তু মনে হয় যে উত্তরপ্রদেশে যে খেলাটা, এই যে মন্দিরের খেলাটা, মন্দির মসজিদ, কারণ তুমি জানো যোগী আদিত্যনাথের পক্ষে ওই খেলাটা খেলাই সোজা। আরএসএস এর বক্তব্য হচ্ছে ওই খেলাটা আর খেলে লাভ হবে না, তার কারণ হিন্দুত্বের চরম খেলা আমরা খেলে ফেলেছি, সেটা হচ্ছে রাম মন্দির। ওটা একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। উত্তরপ্রদেশে 80টা 82টা আসনের মধ্যে আমরা 70-71টা আসন পেয়েছি, সেই রাম মন্দির দেখিয়েই পেয়েছি। অথচ রাম মন্দির যখন তৈরি হয়ে গেল, যখন বলা হলো তুমি দলিতদের খেলাটা খেলো, আরএসএস বলল, ওরা বললো না আমরা রাম মন্দিরে খেলা খেলবো। খেলতে গিয়ে একদম টোটাল ডিব্যাকল, 29টা সিট হেরে গেল। সুতরাং তুমি আমায় বলতে পারো যে তুমি আরএসএস এর ফেভারে কথা বলছো, আমি আরএসএস এর ফেভারে কথা বলছি না, আমি যা দেখছি আমি সেটা বলছি। আরএসএস সাকসিড করছে আর কোথায় ফেল করছে। অন্তত উত্তরপ্রদেশ যদি তুমি যেহেতু বিষয়টা তুললে, যেমন আরএসএস বলেছে আমি ফেল করলাম, আমি কাশ্মীরে আমার ভোট পার্সেন্টেজ বাড়লো কিন্তু আমি সিট বাড়াতে পারলাম না, আমি মুসলিমদের বোঝাতে পারিনি যে ভারতবর্ষ ভ্যালিতে যে ভারতবর্ষ তোমাদের ভালো চায়, এটা আমার খামতি। এবং রাম মাধব সেটা লিখে জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমরা পারলাম না, আমরা চেষ্টা করব, আমরা থামবো না, আমরা বোঝানোর চেষ্টা করব যে আমরা তোমাদের ভালো চাই। কাশ্মীর ভ্যালির মুসলিমরা যদি না বুঝে সেটা ওদের ব্যাপার, কিন্তু আমার ধারণা আমরা একদিন সাকসিড করবই। এই হচ্ছে আরএসএস সবসময় লং টার্ম প্ল্যান নিয়ে যায়। আর সব থেকে বড় জিনিস মনে রেখো, আরএসএস এবছর যা যা করছে সেটাই তাদের আগামী 50 বছরের পলিসি। সুতরাং প্রত্যেকটা স্টেপ আরএসএস এর 100 বছর is a forward look to another 50 years. They will not move from there. 1925 এর ঘটনা, 1937 এ গোলওয়ালকারের লেখা বই উই আর আওয়ার নেশন, সেটাকে সরিয়ে দিল। সেখানে মুসলিমদেরকে থার্ড ক্লাস সিটিজেন, খ্রিস্টানদেরকে থার্ড ক্লাস সিটিজেন করা হয়েছে, বইটাই সরিয়ে দিল। তারপরে গোলওয়ালকারের মেইন যে থিম, সেই থিমটাকে সরিয়ে দিল, পরপর সরিয়ে যাচ্ছে। তার কারণ কি? আরএসএস রিফর্ম করছে নিজেকে। আরএসএস বলছে আমরা আর লোকালাইজ ন্যাশনালিজমে থাকতে চাই না, আমরা ইন্টারন্যাশনালিজমের দিকে। এবার তুমি এটাকে বিশ্বগুরু বলে যেটা নরেন্দ্র মোদী ইন্টারপ্রেট করছে, ওটা বিশ্বগুরু ওরা বলছে, ওটা তুমি বিশ্বগুরু হতে চাইছো। আসলে ভারতকে কোনো বিশ্বগুরু করার ইচ্ছে নেই তোমার সোজা কথা বলে দিলাম, আমি যতটুকু বুঝেছি। তুমি বিশ্বগুরু হতে পারবে না, ভারতকে করলে করার চেষ্টা করো, তুমি নিজে বিশ্বগুরু হয়ে। এই হচ্ছে ঘটনা, এই কনফ্লিক্টটা এইখানটাতে আছে। হ্যাঁ, নির্মল থেকে শুনে আমি যেটা ধারণা হলো আমার আর কি, দর্শকদের আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে বৌদ্ধিক সূত্রটা এখনো আরএসএস এর হাতে ধরা আছে। বিভিন্ন মুখের আবির্ভাব আরএসএস পছন্দ করছে না, এবং আরএসএস হচ্ছে মূল শক্তি। নির্মল শেষ যে কথাটা বললো সেটা যে আগামী 50 বছর লক্ষ্য রাখতে হবে যে এই বছরে আরএসএস কি করছে। সুতরাং আমাদের উদ্দেশ্যে নিবিড়ভাবে লক্ষ্য রাখতে হবে এবং নির্মলের সঙ্গে বারবার আলোচনায় কথাবার্তায় বসতে হবে আমাদের জানার জন্য। আবারও বলছি, আরএসএস এর আদর্শ, তার পদ্ধতি আমার পছন্দ হোক বা না হোক, তাদের যে প্রভাব রয়েছে জাতীয় রাজনীতিতে, তাদের যে প্রভাব রয়েছে ভারতীয় সমাজে, তাকে একজন পর্যবেক্ষক হিসেবে কারোরই উপেক্ষা করা উচিত নয়, সাংবাদিক হিসাবে তো করতে পারি না। দর্শকদের এটা বলার যে নির্মলার থেকে আমরা যেটা জানলাম, সেই জানাটা নিশ্চয়ই আমাদের সমৃদ্ধ করলো।